সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার সাথে এই বিজনেস টকে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমার সর্ববামে রয়েছেন জিয়া হাসান, অর্থনীতিবিদ। এরপরে রয়েছেন শিবলি সোহেল, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক। আজকে আমরা এমন একটা সময়ে এই বিজনেস টক অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে সব ধরনের পণ্য প্রবেশের উপর শুল্ক আরোপ করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন। এমন একটা পরিস্থিতিতে এটা নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের উপর এর কি প্রভাব পড়তে পারে এবং পুরো বিষয়টা নিয়েই আমরা আজকে এই দুইজন অতিথির সাথে আলাপ করব। শুরুতেই জনাব জিয়া হাসানের কাছে জানতে চাইব যে আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের জন্য খুব সাদামাটা করে বিষয়টি একটু ব্যাখ্যা করেন যে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তটি কি এবং এটা কি ইম্প্যাক্ট ফেলতে পারে। ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প আজকে সারা বিশ্বের আমেরিকাতে যত আমদানি হবে তার উপরে পাল্টাপাল্টি শুল্ক যেটা আরোপ করেছেন, তাতে বাংলাদেশের উপরে 37.5% শুল্ক আরোপ করা হয়েছে। যদিও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা দিয়েছেন যে এটা পাল্টাপাল্টি শুল্ক, কিন্তু আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে ইতিমধ্যে দেখতে পেয়েছি এখানে শুল্কের হারের থেকে আমেরিকার সাথে ট্রেড ডেফিসিট অর্থাৎ বাণিজ্য ঘাটতির বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। এবং এই কোন দেশের উপরে কি পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে সেটা একটা ওনারা একটা ছোট একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ফর্মুলাও ব্যবহার করেছেন। তা হচ্ছে যে কোনো দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি সেটাকে আমেরিকার আমদানির সাথে ভাগ দিয়ে সেটা যে পার্সেন্টেজটা এসেছে, কথা কথা বাংলাদেশের ক্ষেত্রে এসেছে এটা একটা 79%-এর মতো সামথিং, তার সাথে কারোর জন্য 50%, কারোর জন্য 41%, কারোর জন্য 80% এ ধরনের শুল্ক আরোপ করা হয়েছে। ওই মানে এই জিনিসটি যদি আরেকটু আমি বলি যে শুরুতে যদি আপনি আরেকটু ব্যাখ্যা করে বলেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে সিদ্ধান্ত যে আমেরিকার বাজারে যত পণ্য প্রবেশ করবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে কোন পণ্যের উপর কতটুকু শুল্ক তারা ধার্য করবেন, এই ফিগারগুলো উনি ঘোষণা করেছেন। এবং এই ফিগার ঘোষণার ক্ষেত্রে যেটা আমরা দেখছি, আপনি যেমনটি বললেন এইমাত্র, যদিও স্বাভাবিকভাবে সাধারণভাবে বলা হচ্ছে যে আপনার আগে মানে বাংলাদেশ থেকে যদি কোনো পণ্য বাংলাদেশ আমদানি করে বাংলাদেশ যে পরিমাণ শুল্ক এভারেজ করে রাখছে, আমেরিকা তার 50%-এ তার দেশে এটা যখন নিবে তারা ইম্পোর্ট করবে এটা 50% করছে। কিন্তু আপনি যেটা বলছেন যে এর মধ্যে একটু গ্যাপ আছে, এই জন্য আমি বলছি এই জিনিসটা একটু ক্লিয়ার করে আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি একটু বলেন। এটা একটু আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্রের মানে অফিশিয়ালি যেটা ডিক্লেয়ার করেছে সেটা হচ্ছে যে যেই দেশের আরোপিত শুল্ক হার বেশি ওই দেশকে বেশি শুল্ক আরোপ করছে তারা হয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে। কিন্তু অর্থনীতিবিদরা ইতিমধ্যে বিশ্লেষণ করেছেন, আমরাও এই অ্যানালিসিসটা করেছি, তাতে আমরা দেখতে পেয়েছি যে আরোপিত শুল্ক হার কোন দেশের উপরে কি পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে তার উপরে কোনো ভূমিকা রাখছে না, বরং ভূমিকা রাখছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ওই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণটা কত। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো একটা দেশের বাণিজ্য ঘাটতি বেশি হয় ওই দেশে বেশি শুল্ক আরোপ করা হয়েছে, কোন দেশে কম হলে তাকে কম শুল্ক আরোপ করা হয়েছে। তার মানে বৈশ্বিক বাণিজ্যের যে গ্লোবালাইজেশনের বেনিফিশিয়ারি যারা, যে সকল দেশই মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি রপ্তানি করেছে কিন্তু কম আমদানি করেছে তাদের সাথে শুল্ক হারটা বেশি আরোপ করা হয়েছে। যেমন ভিয়েতনামের ক্ষেত্রে এটা 54% খুব সম্ভব, আবার বাংলাদেশের জন্য এটা 37%। কারণ বাংলাদেশ আমেরিকাকে রপ্তানি করে প্রায় $7.5 বিলিয়ন, কিন্তু আমেরিকার থেকে বাংলাদেশ আমদানি করে $2.3 বিলিয়ন। বিশাল একটা ট্রেড ডেফিসিট রয়েছে। এই ডেফিসিটের সাথেই এটার একটা ছোট্ট একটা অঙ্কের মাধ্যমে একটা গুণিতকের সাথে গুণ করে হিসাব করা হয়েছে। কিন্তু এই যে গুণিতকটা এখানেও কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ওই রাষ্ট্রের সম্পর্ক এবং এখানকার সাথে জিওপলিটিক্যাল ইস্যু চলে আসছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে এটা বিশ্বের সকল দেশের জন্য এভারেজ এই যে বাণিজ্য ঘাটতির সাথে যে রেশিওটা তার থেকে 50% হারে শুল্ক 0.50 হারে শুল্ক আরোপ করা হয়েছে, মানে অর্ধেক আর কি, অর্ধেক। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে 54%, মানে একটু বেশি। একটু বেশি। মানে আপনি যেটা বলতেছেন যে স্ট্যান্ডার্ড যেটা করেছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটা তো বিশ্বের সব দেশের পণ্য আমদানির ক্ষেত্রে এটা এই নতুন, এবং এটাকে অনেকটা বলা হচ্ছে যে বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে এটা একটা মারাত্মক প্রভাব ফেলবে। এটা ইউরোপীয় ইউনিয়ন থেকেও বলা হচ্ছে, সব জায়গা থেকে বলা হচ্ছে। WTO যে এগ্রিমেন্ট আছে এই এগ্রিমেন্ট তো বহাল আছেই। এই প্রেক্ষাপটে
এই যে ট্রেড ওয়ার যেটা ট্রাম্প ঘোষণা করলেন, এটার ইম্প্যাক্ট টোটাল বিশ্ব বাণিজ্যের উপর এটা ইম্প্যাক্টটা কি? অফকোর্স এই ইম্প্যাক্টটা তো একটা বিশাল ইম্প্যাক্ট, বাট ইটস প্রবাবলি বিট টু আর্লি টু টক অ্যাবাউট। কিন্তু প্রথমে যে একটা আঘাত আসলো এখানে বাংলাদেশের উপরে তো একটা বিশাল ইম্প্যাক্ট, সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। ইটস এ ব্যাকবোন অফ বাংলাদেশ ইকোনমি, নাম্বার ওয়ান। আর ওদিক থেকে আমরা যদি দেখি যে বাংলা মানে পুরো পৃথিবীটাই, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে, তারপরে গ্যাট ইত্যাদি ইত্যাদির মাধ্যমে এটা যে একটা মানে গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছিল, এই গ্লোবালাইজেশনের পথটা একটা বিশাল ধাক্কা খেলো। এবং কেউ কেউ বলছেন এটা ইটস এ কাইন্ড অফ অ্যাটম বোম, অ্যানাদার অ্যাটম বোম। তো এই অ্যাটম বোম থেকে কিন্তু সম্ভবত জিয়া হাসানি আজকে একটা ইয়েতে গ্রুপ ডিসকাশন আড্ডায় এই অ্যাটম বোমের শব্দটা আনছিলেন। তো অফকোর্স ইটস কাইন্ড অফ অ্যাটম বোম, কিন্তু এই অ্যাটম বোম থেকে কিন্তু ইউএসএও রক্ষা পাবে না। হ্যাঁ, তারাও এফেক্টেড হবে, সেটা তারা ক্যালকুলেট করছে কিনা। কিন্তু সাধারণত যেটা হয় যে এই ধরনের গভর্নমেন্ট একটু এই জিনিসগুলো খেয়াল করে কম। তারা ভাবছে যে ট্যারিফ কেন দেয়, বলছে প্রোটেকশনিজম, তারা নিজেদের ইয়েকে প্রোটেক্ট করবে। সুনির্দিষ্টভাবে বাংলাদেশ তো অন্যতম বড় এক্সপোর্টার হলো আমেরিকা, এবং এই গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রেই বাংলাদেশের সবচেয়ে বড় কনসার্ন। তো বাংলাদেশের কম্পিটিটর এখানে তো ভিয়েতনাম রয়েছে, কম্বোডিয়া রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, ইন্ডিয়া রয়েছে, চায়না রয়েছে। তো এইগুলোর সাথে কম্পেয়ার করলে এখানে আমাদের পজিশনটা কি হচ্ছে নতুন এই সিদ্ধান্তের ফলে আমেরিকান প্রেসিডেন্ট? কম্পারিজনের দুইটা অ্যাসপেক্ট। সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে যে সূত্রটা অ্যাপ্লাই করছে তাতে অতিরিক্ত করেছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে যেই শুল্কটা আরোপ করা হচ্ছে সেটা আমাদের বাণিজ্যের উপরে কি প্রভাব ফেলবে। সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে চায়না এবং কম্বোডিয়ার উপরে বাংলাদেশের থেকে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। সো এই দুটো আমাদের বড় কম্পিটিটর, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এই দুটো আমাদের সবচেয়ে বড় কম্পিটিটর। ভিয়েতনাম বিশেষ করে গার্মেন্টস এক্সপোর্টে। ফলে ভিয়েতনাম যদি কোনো ধরনের রিনেগোসিয়েশন আসতে না পারে এবং চায়না যদি কোনো ধরনের রিনেগোসিয়েশন আসতে না পারে, তাহলে কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি, এটা আমাদের প্রত্যাশাটা হবে কিনা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করবে, যে চায়নার থেকে কিছু পোশাক শিল্পের আমেরিকাতে রপ্তানি অর্ডার বরং আমরা পেয়ে যাব, অন্যান্য দেশে মুভ করার উচিত সম্ভাবনা রয়েছে, চায়না কিংবা ভিয়েতনাম, চায়না কিংবা ভিয়েতনামের। কিন্তু এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমেরিকা কিন্তু কানাডা এবং মেক্সিকোর সাথে যেভাবে ডিল করেছিল তাতে কিন্তু প্রথমেই ডোনাল্ড ট্রাম্প আমরা বলি যে কিছু পিজা ছুড়ে দিছে ওয়ালে, এন্ড দেন যেটা লাগছে এখানে কিছু আবার রিনেগোশিয়েট হবে। ফলে ভিয়েতনাম ইতিমধ্যে ঘোষণা করেছে তারা আমেরিকার অনেকগুলো পণ্যের শুল্কের হার নামায় নিয়ে আসবে, তারা একটা নেগোসিয়েশনে যাবে। সো এই ঘোষণা তো বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের প্রেস সচিব বলেছেন যে আমেরিকার সাথে আমাদের একটা ট্রেড নেগোসিয়েশন আছে, চলমান আছে। তো এইটাতে খুব দ্রুতই বাংলাদেশ যাতে এটা দেখে আবগারির সাথে যারা শুল্কের সাথে যারা রিলেটেড আছেন এটা রিভিউ করার জন্য, এবং তারা বাংলাদেশ সরকার এটা নিয়ে কাজ শুরু করেছে, সেটাও তো তারা বলছে। এখানে এটা কত দ্রুত করতে পারে এবং এটার কোনো ইমপ্যাক্ট আসার আগেই যদি নেগোসিয়েশনটা হয় তাহলে হয়তো বেটার রেজাল্ট আসবে নাকি? জি অবশ্যই, এখানে অবশ্যই আমেরিকার সাথে আমাদের একটা এফটিএ বায়োলেটারাল এফটিএ হওয়ার সুযোগ রয়েছে। এখানে আর জিনিস বুঝতে হবে, এখানে যে শুধুমাত্র শুল্কের উপরে নির্ভর করা হয় নাই, আমদানি ঘাটতির উপরে নির্ভর করা হয় নাই, এখানে কিন্তু কত পার্সেন্টেজ হবে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে জিও স্ট্র্যাটেজিক সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের বন্ধুত্ব আছে কিনা, বা যুক্তরাষ্ট্রের এই কান্ট্রিতে ফিউচার কোনো সিকিউরিটি বা অন্য ধরনের অ্যাসপিরেশনস আছে কিনা, এটারও কিন্তু একটা ভূমিকা রয়েছে। যেমন আমি যেই ফ্যাক্টরের কথা বলি, পাকিস্তানের ক্ষেত্রে এটা ছিল 0.41%, বাংলাদেশের জন্য 54%। তাহলে পাকিস্তান কিন্তু বাড়তি সুবিধা পেয়েছে কিছুটা, 1.4 না, এটা হচ্ছে যে মানে আমরা পার্সেন্টেজ পয়েন্ট বলি। হ্যাঁ, এটা খুব কমও না আবার খুব বেশিও না। কিন্তু পাকিস্তান তো আমাদের সাথে গার্মেন্টস এক্সপোর্টে খুব বড় কম্পিটিটর না মনে হয়। এখন দেখেন সবাইয়ের কিন্তু এটা কিন্তু আমরা বৈশ্বিক বাণিজ্যের সম্পূর্ণ নতুন একটা উত্থান পতন দেখতে পাচ্ছি। আমাদের আজকে কম্পিটিটর না, আজকে থেকে 12 মাস বা 2 বছর পরে কম্পিটিটর হয়ে উঠবে না সেটার কোনো গ্যারান্টি নাই। এবং আমি কিন্তু দুইটা তুলনার কথা বলেছি, একটা হচ্ছে যে এটা ফেয়ার কিনা, দুই হচ্ছে পার্সেন্টেজটা কত। পার্সেন্টেজ দিকে কিন্তু পাকিস্তানে যদি আমি ভুল না করে থাকি পাকিস্তানে বোধহয় 26%, রাইট? বোধহয় ইন্ডিয়া 26, পাকিস্তান 29। পাকিস্তান 29, তাহলে 29 থেকে কিন্তু 37.5 এর
কিন্তু 8-9% পার্থক্য রয়েছে, এগুলো কিন্তু সিগনিফিকেন্ট। সো আরএমজিতে আমি নিজে আরএমজিতে কাজ করেছি, আমি একসময় সিনিয়র মার্চেন্ডাইজিং ম্যানেজার ছিলাম। আরএমজিতে ক্যাপাসিটি বিল্ড করতে সময় লাগে। আরএমজিতে বিশেষ বাংলাদেশের নির্দিষ্ট আমাদের যে সুইং অপারেটর আছে তাদের একটা এক্সপার্টাইজ গড়ে উঠেছে, আমাদের ওয়াশ যারা করে তাদের একটা এক্সপার্টাইজ গড়ে উঠেছে, এটা সহজে রিপ্লেসেবল না। হ্যাঁ, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমরা যখন যে কোনো কিছু কিন্তু স্বল্প মেয়াদী না, সবকিছু একটা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিষয় রয়েছে। ফলে আজকে এই যে শুল্কটা আরোপ হয়েছে, এইটার প্রভাবে এখন কিন্তু পাকিস্তানে ইনভেস্টমেন্টটা বেড়ে যাবে, ভারত ইনভেস্টমেন্টটা বেড়ে যাবে, আর আমরা আশা করতে পারি যে চায়নাটা আমাদের দিকে আসবে, সো বিশেষ করে ভিয়েতনামটা আমাদের দিকে আসবে, ভিয়েতনামটা এবং তারা যেহেতু হায়ার ভ্যালুয়েশনে চলে যাচ্ছে, তাদের মজুরি বাড়তেছে, আমাদেরও বাড়তেছে। কিন্তু আমি এভাবেই দেখি যে এগুলো কোনো কিছু অটোমেটিক না, সরকারের নীতির উপরে নির্ভর করবে। 7% কেন, বাংলাদেশ তো আমেরিকার সাথে কোনো এফটিএ নাই, 15% ডিউটি তো আমেরিকাতে $7 বিলিয়ন এক্সপোর্ট করতেছে না, যেখানে অনেকগুলো দেশ 0% ডিউটি। মানে এই মুহূর্তে তো বাংলাদেশ যে এক্সপোর্ট করছে গার্মেন্টস এবং ইয়েতে, তাতে 15% ডিউটি আছে, আর উপরে আছে 0%, 15টা বেড়েই এখন কিন্তু 37 হয়ে যাবে। আমার পয়েন্টটা হচ্ছে এই ডিউটিটা গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না। এখানকে যদি আমাদেরকে বিনিয়োগ বাড়তে হয়, তাহলে আমাদেরকে এক্সচেঞ্জ রেটের স্ট্যাবিলিটি লাগবে। যে আমাদের যদি একটা বৈদেশিক বিয়ে আসতে হয়, তার চিন্তা করতে হবে যে বাংলাদেশের এক্সচেঞ্জ রেটটা ভালনারেবল কিনা, আমি পরে যে প্রফিটের টাকা তুলে নিয়ে যেতে পারবো কিনা, আমরা আমাদের যারা ইভেন এয়ারলাইন্সের টাকাও তুলে নিয়ে যেতে পারতেছে না, এটা ইম্পর্টেন্ট। সামাজিক স্থিতিশীলতাটা ইম্পর্টেন্ট, রাজনীতিতে একটা স্থিতিশীলতা আসাটা ইম্পর্টেন্ট। আমাদের দেশে যে এখন বিভিন্ন ধরনের রাজনীতিক এবং আমাদের এই যে মনে করেন ফেসবুক বা ইত্যাদি বিভিন্ন ধরনের সামাজিক বা বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, কিন্তু সব খেয়াল করে। আমার সাথে একজন জার্মান ভদ্রমহিলা দেখা হয়েছিল প্লেনে, আমি জার্মানি থেকে আসতেছিলাম, উনি আমাকে ছোট ছোট ফেসবুকের ঘটনা গিয়ে বলেন এগুলোকে আমরা ভয় পাচ্ছি। তো ফলে আমরা যেগুলো ভাবি অগুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশ রাষ্ট্র একটা স্থিতিশীল জায়গায় পৌঁছাচ্ছে কিনা এগুলো খুব ইম্পর্টেন্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি ইম্পর্টেন্ট, পুলিশ বাহিনী রিফর্ম হওয়া ইম্পর্টেন্ট। সো রাজনৈতিকভাবে নির্বাচন ডেট যখনই হোক, কিন্তু নির্বাচনের পরে একটা সম্পূর্ণ একটা স্থিতিশীল সরকার আসা ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলাই, এবং আমাদের কি বলে এটা, বিদ্যুতের যে এখন যে অতিরিক্ত দাম বেড়ে গেছে, এগুলো রিনেগোশিয়েট করে একটা জায়গায় পৌঁছানো ইম্পর্টেন্ট। আমাদের এক্সচেঞ্জের স্ট্যাবিলিটি ইম্পর্টেন্ট। মানে আপনি বলতেছেন যে এগুলা বিনিয়োগের জন্য, বিনিয়োগটাকেও আমাদের এমফাসিস দিতে হবে, কিন্তু ট্রেডের পার্টটাতেই যদি আমরা থাকি, বাংলাদেশ গভর্নমেন্টের কি করা উচিত এই ধরনের একটা সিচুয়েশনে? তারা আপনি বলছেন মধ্য দীর্ঘ স্বল্প মেয়াদী 3টা স্টেপই নিতে হবে, এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে কি করা উচিত? আচ্ছা, তাৎক্ষণিকভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো আসলে একটু whimsical, ওরা কিন্তু সিগন্যালিংটা গুরুত্ব দেয়। হ্যাঁ, ট্রাম্পের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন কিনা, তারা কিন্তু একটু ওই যে আমাদের আগেকালের রাজা বাদশারা বলতো যে আমাকে তোফা দিয়ে যাও বা আমাকে বশ্যতা স্বীকার করো, এটা কিন্তু ট্রাম্পের খুব ইম্পর্টেন্ট। এই কারণে মেক্সিকো যেভাবে ডিল করেছে, কানাডা এভাবে ডিল করেনি। মেক্সিকো ফলে আমাদের জন্য আমেরিকার সাথে ব্যবসাটা গুরুত্বপূর্ণ, আবার এত গুরুত্বপূর্ণ তা না, $7 বিলিয়ন ব্যবসা, এবং একই সাথে বাংলাদেশে আমরা তো দেখছি এক মাসে আমরা রেমিটেন্সি পেয়ে গেছি $3 বিলিয়ন, রাইট? তাহলে এটা তো আর 2 মাসের 2.5 মাসের রেমিটেন্সের সমান। কিন্তু সব টাকাই লাগে, মানে ওই, কিন্তু সবকিছু মিলিয়ে আসলে আমাদের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সরকারের সিগন্যালিং যে না আমরা বুঝছি তোমাদের সাথে, তোমরা যে ট্রেড ডিফিসিটটা তোমরা করতে চাচ্ছ, এটা ব্যাপারে আমরা আন্তরিক। যেমন আমার এক বন্ধু আজকে অর্থনীতিবিদ জ্যোতি রহমান, উনি একটা আলোচনায় বলছিলেন যে আমরা ওদের কাছ থেকে ডিফেন্স প্রক্রিউরমেন্ট বাড়াতে পারি। এগুলো হচ্ছে গুডউইল, জেস্টার অফ গুডউইল, যেগুলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন গুরুত্বের সাথে নেয়। দ্যাট ডাজন্ট মিন যে আমরা আমাদের ডিউটি স্ট্রাকচার এমন ভাবে ভেঙে দিব যার ফলে আমাদের অনেক ধরনের অসুবিধা, সেটা আমরা করবো না, কিন্তু জেস্টার অফ গুডউইল আমরা দেখাতেই পারি। ট্রাম্প যেটা করলেন, উনি তো পূর্ব পশ্চিম কোনো বিবেচনা করেননি। তার খুব ঘনিষ্ঠ মিত্র হিসেবে যারা পরিচিত তাদের উপরে, তো কানাডার কথা যদি বলেন, আপনি মেক্সিকোর কথা বলেন, চীনের, মেক্সিকো চীন আছে, কিন্তু কানাডার কথা যদি বলেন, বিশেষ করে যুক্তরাজ্যের কথা বলেন, এরাও তো এর মধ্যে ট্রাম্পের গতবারের ক্ষমতাতেও ছিল, কিন্তু তার যে ঘনিষ্ঠ মিত্র ভারতও বাদ যায় না, কানাডা, অস্ট্রেলিয়া, হ্যাঁ, এরা যে তার খুব ঘনিষ্ঠ মিত্র, এদের সাথেও তার যে ব্যবহারগুলো ছিল, এটা নিয়ে সে ক্রিটিসাইজ হয়েছিল গতবারও, তো এবারও হচ্ছে। কিন্তু আমরা যদি এই ট্যারিফের বিষয়টাতে আসি, আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে আজকের আলোচনায়, আপনি যদি দেখেন, মনে হচ্ছে ইটস প্রবাবলি রেসিপ্রোকাল, রাইট? দ্য ট্যারিফ ইজ রেসিপ্রোকাল, মেনলি হতে পারে প্রোটেকশনিজম, মানে সাধারণত তারা বলে থাকে, এবং ট্রাম্পও বলছে, রেসিপ্রোকালও বলছে। কিন্তু জিয়া হাসানের যে ফাইন্ডিংটা, এটা কিন্তু ইউনিক ফাইন্ডিং আজকে,
রাইট? সো এই জায়গাটা আমরা মানে আরেকটু ভালো করে বুঝতে চাই যে ইটস মোর লাইক পলিটিক্যাল। দ্যাটস পলিটিক্যাল না, ট্রেড ডেফিসিটের, এটা Trade ইয়ে না, deficit এর। মানে Right. ডিউটি রেট না, বরং ডিউটি ডেফিসিটটা, মানে আচ্ছা, সরি ট্রেড ডেফিসিট। Trade ট্রেড deficit। ডেফিসিটটাকে প্রায়োরিটি দিছে উনার, হুম, যেটা মানে এর মধ্যে যেটা করছেন যে ট্রেড ডেফিসিটটা আসছে শুধুমাত্র ডিউটি ফিগারের উপর বেস করে 50% করে দিছে তা না, এর বাইরেও কিছু আছে। বাইরে অনেকগুলো আর factor এখানে political আছে। ছোট্ট একটা জিনিস আমি যোগ করতে পারি, 2 দিন আগে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বিশ্বের মানে সকল মেজর কান্ট্রিকে নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করছে, তাদের অফিস অফ ট্রেড। সেই রিপোর্টে বাংলাদেশকে নিয়ে 5 পৃষ্ঠার একটা বিবরণ আছে, যে যেটা নিয়ে আমাদের বাংলাদেশকে নিয়ে ওদের দুঃখ কষ্ট। প্রথম হচ্ছে যে আমাদের বেশ কিছু নন ট্রেড ব্যারিয়ার আছে, তারপরে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিস, তারপরে আমাদের আরো কিছু ইস্যুস নিয়ে ওখানে বেশ কিছু বিবরণ আছে। ফলে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় হতে শুরু করে পলিসি মেকারদের ওই পার্টিকুলার ডকুমেন্টসের যে জিনিসগুলো আইডেন্টিফাইড, সেটা দিয়ে ওই ফ্যাক্টরিংটা ভূমিকা রাখছে, ওটা একটু আমলে নিতে হবে। মানে আপনি বলছেন যে এটার উপর বেস করে যদি বাংলাদেশ গভর্নমেন্ট কাজ করে তাহলে তাদের জন্য ইজি হবে রাইট, নেগোশিয়েট কারণ করা। এটা তো আমেরিকাই বলে দিচ্ছে এটা হচ্ছে ওদের বাংলাদেশকে নিয়ে দুঃখ কষ্ট। দুইটা বিষয় আসছে, একটা আপনার যে ফাইন্ডিংসটা, তো এখন এটা ট্রেড গ্যাপটা কমানো এবং আপনার রেট ইম্পোর্ট ডিউটিটা কমানো, এই দুইটা বাংলাদেশের সামনে এই দুইটা সুযোগ আছে। এখন এই দুইটা সুযোগ আপনি যেমনটি বলছিলেন যে বিমান আমদানি করে কিংবা এটা যা বলতে চাচ্ছিলেন। জি, সো যেহেতু আমরা বুঝতে পারছি যে যদিও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মুখে মুখে বলতেছে যে ইম্পোর্ট ডিউটি নিয়ে, কিন্তু ইম্পোর্ট ডিউটি এখানে ন্যূনতম ভূমিকা রাখেনি, ভূমিকা রাখেছে ট্রেড ডেফিসিটটা, এবং একই সাথে ওই যে ফ্যাক্টরিং এর কথা বললাম সেটা হচ্ছে যে আন্তঃপক্ষীয় সম্পর্ক। সো আন্তঃপক্ষীয় সম্পর্ক এবং ট্রেড ডেফিসিট দুইটাতে আমরা ট্রেড ডেফিসিট চাইলে তো কমায় আনতে পারবো না, আমেরিকা সবকিছু এক্সপেন্সিভ, আমরা চায়না থেকে জিনিস আনি ওটা তো আমেরিকা বেচতে পারবে না। সেখানে কটন একটা প্রোডাক্ট আছে, এটা হয়তো আমরা ইম্পোর্ট বাড়াতে পারি, আমরা সয়াবিনটা বাড়াতে পারি, আমরা আমেরিকার কাছ থেকে গম আমদানি করি, এটা বাড়াতে পারি। কিন্তু কটনের ক্ষেত্রে আমি আমার একজন আরএমজি বন্ধু আলোচনা করুনি, বললেন যে না, কটনের নির্দিষ্ট ধরনের টাইপ আছে যেটা যে কোনো আরএমজি বাইররা বলে কোন দেশ থেকে নিতে হবে। ফলে সেক্ষেত্রে সয়াবিন এবং এটা বাড়ানো যায়, এবং আমরা ডিফেন্স পারচেসটা বাড়াতে পারি, আমরা প্রয়োজনে আমেরিকা থেকে F-22 বিমান কিনতে পারি। না শুধু এমনিতেই তো একটা আলোচনা চলতেছিল এয়ারবাস নিবে, এই যে নাকি ড্রিমলাইনার নিবে। আচ্ছা, আমি এখানে আরেকটা আলোচনা আনি। আমরা সবাই দেখছি যে মানে ভিয়েতনামও মানে স্টেপ ব্যাক করে নেগোসিয়েশনের কথা চিন্তা করছে বা কমিয়ে আনার চিন্তা করছে। হ্যাঁ, দে আর আওয়ার বিগ ব্রাদার। বাংলাদেশীয় প্রেস সচিব যেটা বলেছেন, ওদিকেই হয়তো শর্ট টার্মে আমাদেরকে যেতে হবে। কিন্তু আমার কাছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয়, ঠিক বিশ্ব যখন ডলারের অল্টারনেটিভ খুঁজছে, তখন ট্রাম্পের এই কাজটা হয়তো বা ইউএস এর জন্যই ক্ষতিকর হবে। ইউএস যেভাবে লিড দিচ্ছিল পুরো ওয়ার্ল্ডকে, সেখান থেকে আসলে পুরো ওয়ার্ল্ড এখন অল্টারনেটিভ খুঁজছে, এবং বাংলাদেশও বিকল্পের দিকেও যেতে পারে। এক্স্যাক্টলি, এবং বিকল্প যে নাই তা নাই। হ্যাঁ, অফকোর্স আমরা অনেকদিন ধরে এটার উপরে নির্ভর করে আসছিলাম, তাই মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের কি হলো, কিন্তু না, আমার কাছে মনে হয় যে আজকের পরিস্থিতি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে ইনশাআল্লাহ। এটার সাথে আরেকটা ডাইমেনশন আছে, এটা আবার আমাদের জন্য গ্লোবালি সবার জন্যই খারাপ। এই যে ডিউটিটা বাড়ানো হচ্ছে, এটা প্রথম ইম্প্যাক্ট পড়বে আমেরিকান কনজিউমারের উপরে। আমেরিকান কনজিউমার স্পেন্ডিং কমে আসবে। আমেরিকার কনজিউমার স্পেন্ডিং যখন কমে আসবে, আমি নাম্বার অফ মেজর ইকোনমিস্ট, অর্থনীতিবিদদের প্রজেকশন পাচ্ছে আমেরিকাটা রিসেশনে যাবে। আমেরিকা যদি রিসেশনে যায়, ওদের যদি পণ্যের দাম বাড়ে, এটা বাংলাদেশ থেকে নেক চায়না থেকে নেক, তাহলে কিন্তু আমেরিকার পণ্যের আমদানিটা কমে আসবে। সেটা কিন্তু আবার আমাদের আরএমজির উপরে কম্পারেটিভ না হলেও একেবারে বিগ কান্ট্রি হিসেবে প্রভাব পড়বে। সেইটা আবার অন্যান্য দেশেও প্রভাব পড়বে, তারাও তাদের একটা গ্লোবাল রিসেশনের সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা কিন্তু এটা এই জায়গাটাতে যে এটা আসলে একটা গ্লোবাল রিসেশনের একটা সিগন্যাল, এটা কাজ করে কিনা, এটা সিগন্যাল কিনা। এবং আপনি যেমনটি বললেন যে এখানে আমেরিকান কমিউনিটিতে এই ট্রাম্প প্রশাসন নিয়ে এই আলোচনাও তো এখনই হচ্ছে, যে এর মধ্যে আমরা যেটা দেখলাম যে উনি ইলন মাস্ককে অলরেডি সরিয়ে দেওয়ার কথা আজকে কিন্তু আমরা পত্রিকায় মিডিয়ায় চলে আসছে, যে ক্যাবিনেট মিনিস্টাররা বলছেন যে সিদ্ধান্ত হয়ে গেছে, তাকে সরিয়ে দেওয়া হবে তার এই দায়িত্ব থেকে। তো এটা নিয়ে আমেরিকার ভিতরেই ব্যাপক একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। একইভাবে এই ট্রাম্পের সর্বশেষ ট্রেড ওয়ার নিয়েও তো আমেরিকার ভিতর ক্ষোভের সৃষ্টি হতে পারে। অফকোর্স, এবং গ্লোবালিও একটা মানে বিরূপ প্রতিক্রিয়া হবে এবং শুরু হয়ে গেছে অলরেডি। কারণ দেখুন, 1930s এর যে গ্রেট ডিপ্রেশন, ইট ওয়াজ ইনিশিয়েটেড ফ্রম দেয়ার। Global financial crisis 2007-2008 was initiated from there. So of course they are the biggest economy, এবং being a biggest economy, they have
বিগার ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড। সো মানে এবং ওয়ার্ল্ডও বুঝতে পারছে যে আচ্ছা ঠিক আছে, আমাদের গ্লোবাল ইকোনমি ইজ ভেরি মাচ লাইক ডিপেন্ডেন্ট অন দেয়ার ইকোনমি, কারণ তারা বিগ ইম্পোর্টার অলসো, এক্সপোর্টার অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পোর্টার। তো তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে পুরো মানে বিশ্বের অর্থনীতিবিদদের তাহলে এখন চিন্তা করার সময় এসেছে যে ঠিক আছে আমরা কি করব, বারবার আমরা তাদের মাধ্যমেই ধাক্কা খাচ্ছি, আমাদেরকে তো অল্টারনেটিভ খুঁজতেই হবে। আমরা আরেকটা বিষয় এখানে বলতে চাচ্ছি যে আমেরিকায় যে আমাদের টোটাল এক্সপোর্ট গার্মেন্টস, এটা আমাদের টোটাল এক্সপোর্টের কত পার্সেন্ট? এবং আমাদের 50 বিলিয়নের 7 বিলিয়ন হচ্ছে আমেরিকা। 1/7, তাইলে আপনার কথা অনুযায়ী এটা 1/7 কিংবা 1/6 Right. মোর অর লেস Right. রাইট। তো আমার কথা হলো যে এটা যদি 1/7 হয় তাহলে বাকি এক্সপোর্টে তো আমাদের এটার কোনো সরাসরি ইম্প্যাক্ট পড়ছে না। No. তাইলে আমরা এটা নিয়ে এত ওরিড হওয়ার কিছু আছে কি? আসলে আমরা যদি ইম্পোর্ট বাড়িয়ে দেই আমেরিকা থেকে দেখেন, এবং তাদের ট্যারিফ, তাদের ইম্পোর্ট ডিউটি বাংলাদেশে কমিয়ে দেই, তাইলে তো এটার এক ধরনের একটা রেমেডি আছে। পাশাপাশি তো আমাদের মানে 7 ভাগের 1 ভাগ যদি আমেরিকা হয়, আমি বাকি না জায়গাগুলো তো ইনট্যাক্ট ওইভাবে থাকবে। চিন্তা করতে চাই না, আমি অপটিমিস্ট জায়গায় চিন্তা করতে চাই। আজকে চায়না প্লাস 1 নীতি, অ্যাকচুয়ালি কিন্তু এটা বুঝতে হবে যে এই পার্টিকুলার নীতি, এটার মূল টার্গেট চায়না, এটার অ্যাডভান্টেজ কিন্তু ইন্ডিয়া নিবে, এটার অ্যাডভান্টেজ পাকিস্তান নিবে। ফলে এবং এই 5% 10% ডিউটি ম্যাটার্স, কিন্তু এটা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না। যেটা মোর ম্যাটার করে আমাদের এক্সচেঞ্জের স্ট্যাবিলিটি আছে কিনা, মোর ম্যাটার করে আমাদের বিদ্যুতের যেমনটি আপনি বলছিলেন, কিনা, মোর ম্যাটার করে আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসছে কিনা, মোর ম্যাটার করে যে আমরা এইভাবে চিন্তা করতেছি কিনা যে চায়নার থেকে যে বিনিয়োগটা বেরিয়ে আসবে, আজকে চায়নার থেকে $150 বিলিয়ন যদি বের হয়, তার 50 বিলিয়ন আমি নিব। এটার জন্য যে কানেক্টিভিটি তৈরি করে, এটার জন্য যে সামাজিক স্থিতিশীলতা করে, এগুলো মোর ইম্পর্টেন্ট। মানে দুটো মিলে আমার মনে হয় যে দুটো মিলিয়ে আপনি জি। বলছেন যে এটা দ্রুত করতে হবে এবং জি। অন্যান্য জায়গাগুলোতেও সরাসরি খালি এখানে দৃষ্টি না দিয়ে পুরো জিনিসটাকে দৃষ্টি দিতে এখানে হবে আমাদের এটা ঠিক রাখতে গেলে, আমাদের দুশ্চিন্তার- ইকোনমিকে ঠিক রাখতে গেলে। দুশ্চিন্তার বিষয় আছে, কিন্তু এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, কারণ এটা আমাদের সম্ভাবনাও তৈরি করতেছে, বিকজ এটা চায়নার থেকে এক্সোডাস হবে। এখন চায়নার থেকে এক্সোডাস আমরা নিব নাকি পাকিস্তান বা ইন্ডিয়া নিবে, এটা প্রশ্ন। আর শেষ প্রশ্ন আমি যেটা জি। করতে যাচ্ছি দুইজনের কাছেই, যেটা হলো কেউ কেউ বলছেন যে এটা সম্ভাবনারও সৃষ্টি করতে পারে। জি। সম্ভাবনা একটা, আপনি যেমন করে বলছেন যে আমাদের চেয়েও বেশি ট্যারিফ আরোপ করা হয়েছে ভিয়েতনাম, কম্বোডিয়ার ক্ষেত্রে, সেখান থেকে চায়নার ক্ষেত্রে এই ব্যবসাগুলো হয়তো আমরা পাবো, গার্মেন্টস রিলেটেড পেতে পারি। জি। পাশাপাশি বাংলাদেশ যদি নেগোশিয়েট করে, এটা যদি ওই 50%-এর যে থিওরি আছে, ওই থিওরিতে এখন 74% বাংলাদেশের আছে, সেটাকে কমিয়ে যদি বাংলাদেশ 20%-এ আনে, তাহলে তার 50% তো 10% ইম্পোর্ট ডিউটি বাংলাদেশের হয়ে গেলে আমি মনে করি না কমে যাবে, 15 থেকে 10 হয়ে যাবে। আমাদের কোনো লিভারেজ আছে আমি দেখি না। রাদার যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, লেটস ধরে না এই 52%ই থাকলো, এই 54.54% গিয়ে আমাদের যে 37% থাকলো, এটার উপর আমরা যা চেষ্টা করার করব। কিন্তু আমি এক জায়গাতেই ফোকাস করতে চাচ্ছি যে এই অতিরিক্ত ডিউটি নিয়েও বাংলাদেশ $100 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবে। আপনি কি মনে করেন? রাইট, আমি আরেকটু মানে বিগ পিকচারে দেখতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ বহুদিন ধরে এই যে জিয়াউর রহমান যে ইকোনমির কয়েকটা ফান্ডামেন্টাল মানে গাছ লাগিয়ে দিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে একটা রেডিমেড গার্মেন্টস এর এক্সপোর্ট প্রসেসিং জোন এবং রেমিটেন্সের। তো এই যে বৃক্ষ রোপণ করে গেল, সেটার থেকেই ফল আমরা খাচ্ছি, আমরা কিন্তু নতুন বৃক্ষ লাগাচ্ছি না। এটা কিন্তু একটা ইকোনমির জন্য খুবই খারাপ, এবং তখনই এরকম কিছু হলে আমরা ভয় পেয়ে যাই যে কি হলো না কেন, চায়না ভিজিটের সময় আমাদের প্রধান উপদেষ্টা তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে কথা বলছেন, পানি সম্পদ নিয়ে কথা বলেছেন। এই প্রথম আরেকটা বৃক্ষরোপণের দিকে আমরা এগোচ্ছি জিয়াউর রহমানের পরে। মাঝখানে অনেকদিন কিন্তু এই জিনিসগুলো হয়নি, গত 15 বছর তো কিছুই হয়নি। মানে ফ্লাইওভার ইত্যাদির কথা আপনি বলতে পারেন, সেগুলো কিন্তু গাছ না, মানে আমাদের অল্টারনেটিভ ইকোনমির অল্টারনেটিভ সাইডগুলোর দিকে বেশি নজর দিতে হবে। এবং আমার বিশ্বাস যে এই ধরনের ধাক্কা আপনাকে আরো বলিষ্ঠ করে দেয়। আমি একটা ছোট্ট ম্যাটাফোর ইউজ করি, সেটা হচ্ছে ধানের চারা যখন লাগাবেন, তখন দেখা যায় কি কিছুদিন একটু বড় হলেই একবার মই দিয়ে দেয় গাছগুলো যেন শুয়ে পড়ে, তাহলে ভালো করে দাঁড়াবে। এবং আমার বিশ্বাস মইয়ের মতোই আবার বাংলাদেশ এবং বিশ্ব ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের দুইজনকে, ধন্যবাদ জনাব জিয়া হাসান, ধন্যবাদ জনাব শিবলি সোহেলকে আপনাদের এই সময় দেওয়ার জন্য। আজকে আপনাদের পরবর্তীতে আরো কোনো অনুষ্ঠানে আর বড় হয়তো আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ বিজনেস টকে আলোচনা শুনলাম জিয়া হাসান এবং শিবলি সোহেলের কাছ থেকে। আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে এবং আমরা
বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, বিশেষ করে ট্রাম্পের আজকের এই ঘোষণার ব্যাপারে বাংলাদেশের কি অবস্থান নেওয়া উচিত, বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব ফেলবে, তার উপর এই দুইজন বিজ্ঞ ব্যক্তির আলোচনা শুনলাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।